হে হোয়াটস দিস বিলু হচ্ছে বং পিগলু গাইস, আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে আবার কিছু ফানি মিম রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তোমরা এই মিম ভিডিওগুলো দেখো আর জমিয়ে মজা নাও। চলো ভাই ফার্স্ট মিমটা দেখা যাক। আরে আগে শুনুন, ফালতু কথা বলবেন না। আমার কোন জঙ্গলে সিপিএম মারাত্মক কথা হয়নি। আপনি বীরভূমের উন্নয়ন করলেন কি করে? বীরভূম যা উন্নয়ন হয়েছে কোনো জায়গাতে হয়নি। কিভাবে করলেন উন্নয়ন? আপনি তো কোনো সরকারি পদে ছিলেন না, কিভাবে উন্নয়ন আমি করলেন? কেন করবো? মমতা ব্যানার্জি করেছে, সরকার করেছে। তাহলে সেই মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? আমি কে বললাম? এসএসবি চেয়ারম্যান ছিলাম। আপনি মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। কানে ছাড়লাম, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? জানতে চাইবো না সে কৈফিয়ত আপনাকে আমি দেবো নাকি? যেদিন সিপিএম জঙ্গলের ধারে মেরে ফেলে রেখেছিল সেদিন তো ঋতব্রত ব্যানার্জি ছিল না, সেটা মমতা ব্যানার্জি ছিল। মমতা ব্যানার্জি কানে ডাকে না, তাহলে বলছেন ভাই আমি একটু বলে দিই ভাই, এখানে হয়েছে কি এই নিউজ 18 বাংলার এই রিপোর্টার অনুব্রত মণ্ডলের একটা ইন্টারভিউ নিচ্ছিল। ইন্টারভিউ নিতে দিতে অনুব্রত মণ্ডলকে এমন করে মানে চ্যাংটা করে ছেড়ে দিল। অনুব্রত মণ্ডল কি বলবে কি বলতে পারবে না ভাবছে, মানে কি বলবো। মানে এই সত্যি সত্যি এইরকম একটা রিপোর্টার আমার দেখা ভাই অনেকদিন পরে আমি এরকম একজন রিপোর্টার দেখলাম যে ভাই ভয়টা ভাই কাউকে পায় না, ভয় পায় না, নিঃসন্দেহে ভয় পায় না। যেহেতু যদি ভয় পেত তাহলে অনুব্রত মণ্ডলের মতন এরকম বাঘ মমতাজি বলেছিল, আমি বলিনি ভাই বাঘকে ভাই এরকম প্রশ্ন করতো না। মানে প্রত্যেকটা প্রশ্ন এমন করে করেছে অনুব্রত মণ্ডলের পালানোর মতন ভাই কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই পালানোর মতন। তোমরা ভিডিওটা দেখো, দেখলে তোমরা পুরোপুরি ভিডিওটা বুঝতে পারবে। ভিডিওটা দেখো তোমরা। কানে দেখে তাহলে বীরভূমের সিপিএম মমতা ব্যানার্জি তারাই নাই, আমরা তাকে। না না, ভালো কথা। তাহলে বলছেন সিপিএম যেদিনকে মেরে আপনাকে জঙ্গলের পাশে ফেলে রেখেছিল সেদিনকেও মমতা ব্যানার্জি কানেই দেখতেন? না না, আমার কোন সিপিএম জঙ্গলে, আরে আগে শুনুন, ফালতু কথা বলবেন না। আমার কোন জঙ্গলে সিপিএম মারাত্মক কথা হয়নি। আরে রাগ করছেন সিপিএম কেন? কেন মারবে? আরে রাগ করছেন কেন? আমার কোন সিপিএম মারে নাই। আরে রাগ করছেন কেন অনুব্রত? সিপিএম কোনদিন মারেনি আপনি আপনাকে? ফালতু কথা বলছেন, ফালতু কথা বলছেন। সিপিএম কোনদিন আরে মারেনি আপনাকে? কে মেরেছে আমাকে? মারেনি? আপনি তো বলতেন সিপিএম হাতে কথা না। খেয়েছেন। মিথ্যা বলতেন সিপিএম কোন তাহলে? আমার গায়ে হাত দেয়? মিথ্যে বলতেন তাহলে এর আগে? তা বলি না, বললাম সিপিএম তাড়িয়েছি। না না, না, আপনাকে যে CPM আমাকে অত্যাচার করেছে। আপনাকে যে সিপিএম আমার গাড়িতে গুলি করেছে। কে করেছে সেটা জানি না। ভাই এই রিপোর্টার অনুব্রত মণ্ডলকে এমন ভাবে আক্রমণ বাবা, এমন ভাবে তার কথার জালে ফাঁসিয়েছে। অনুব্রত মণ্ডল বলছে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি, ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি, কারণ আর তো কোনো উপায় নেই। কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল বলেছিল না না আমি অন্য কোনো তৃণমূলে যাচ্ছি না, আমি মমতা ব্যানার্জি তৃণমূল আছি। টুক করে এই কথা বলে 2 দিন পরে টুক করে ঋতুব্রতের সঙ্গে বলে, আরে ঋতুব্রত আমি আসছি ভাই, আমি তো তৃণমূলে জয়েন করছি, কারণ ইডিও আবার আমাকে নোটিশ পাঠাতে পারে, অনেকদিন জেলটা খেতেছি ভাই, আর জেল খাটতে পারবো না, আমি আর জেল খাটতে চাইছি না, কারণ আমি তোর তৃণমূলে যদি যোগ হতে পারি তাহলে তলা থেকে জেল কাটাতে তো আমার মুকুব হয়ে যাবে। যদিও একটা আমি ভালোই মানে ঝেপেছি, টাকা পয়সা জেবে টেপে রেখেছি, ওটা সমস্যা নেই, ওটা এখন তোর তৃণমূলে গেলে সেভ হবে। আর যদি তোর তৃণমূলে না যাই, এখনো যদি দিদিতে আঁচলের তলায় থাকি, তাহলে ভাই ওই আর আঁচলের তলায় থাকতে তো পারবো না, ওই তিহার জেলে গিয়ে আবার থাকতে হতে পারে, বলা যাচ্ছে না, হয় বলছি ভাই হতেও পারে। ঠিক আছে, চলো ভাই নেক্সট মিনিটটা দেখো। এখানে একজনই না ভাই, এরকম কোয়ালিটির লোক কয়েকটা তোমরা পেয়ে যাবে বাংলার মাটিতে। ভাই তোমরা এই মিমটা দেখো, ওর অক্সিজেন কম যায়। অক্সিজেন কম যায় ভাই, দেখো 4বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। কি বলে? আলাম চোখে দেখো না কানে দেখো, তুমি আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। আমি বীরভূমে পাত্র আছি জানেন তো? আচ্ছা, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেবুনি। পাথরের থেকে 3.5 কোটি পার ডে সরকার ও মাই গড, পাথরের জন্য সেটা হয়ে ভাবা যায়? 40 পার ডে। ভালো কথা। তাহলে বলছেন সিপিএম যেদিনকে মেরে আপনাকে জঙ্গলের পাশে ফেলে রেখেছিল সেদিনকেও মমতা ব্যানার্জি কানেই দেখতেন? আরে আগে শুনুন, ফালতু কথা বলবেন না। আমার কোন জঙ্গলে সিপিএম মারাত্মক কথা হয়নি। ভাই সত্যি কথা বলতে একটা কথা তোমাদেরকে বলি, অনুব্রত মণ্ডলকে দেখলে আমার ওই ফানি একজন ক্যারেক্টারই মনে হয়, ফানি ক্যারেক্টারই মনে হয়। কারণ আমরা ছোটবেলা থেকে মানে আমরা যতদিন এই পার্টি রাজনীতি বিষয়টা বুঝি ততদিন অনুব্রত মণ্ডলের বক্তব্যগুলো শুনেছিলাম, চরম চরম গুরু বাতাসা, এগুলো শুনতে আমরা প্রথমে ভাবতাম কোনো একটা ফানি বা কমেডিয়ান হবে, তারপর দেখছি না না উনি তো আবার পলিটিশিয়ান, ফানি কমেডিয়ান নয়, উনি পলিটিশিয়ান ভাই। ঠিক আছে, আর এই তৃণমূল দলের মধ্যে যতগুলো ছিল গভেট মাল আরো অনেকগুলো আছে, তোমরা নিশ্চয়ই জানো, সবগুলো এরকম কিন্তু মাথা মোটা। আর এরা আবার মন্ত্রী এমএলএ এমপি সব এরাই। শিক্ষিত মানুষ চাকরি নেই, অশিক্ষিত মানুষ মন্ত্রী এমএলএ, বাহ, মানে শিক্ষিত মানুষের কাজ নেই, অশিক্ষিত মানুষ রাজ্য চালাবে। দারুণ দারুণ। এখন বিজেপি সরকার এসেছে, দেখছি এরাও তাই ঠিক সেই পথেই হাঁটছে, দেখছি এরাও সেই পথেই হাঁটছে। জানি না, অনেকে বলছে পরে হয়তো ঠিক হয়ে যাবে, দেখি এই পরেটা ভাই কবে ঠিক হয়। তোমরা একটু কমেন্টে জানাবে এরা যে টুকটুক করে এখন আস্তে আস্তে বিজেপির ঘরে এগোচ্ছে, বিজেপির কি এদের জন্য দরজাটা বন্ধ রাখা উচিত না খোলা উচিত? একটু কমেন্টে জানিয়ে, জানতে বড় ইচ্ছা হয়। অনেকদিন পরে তোমার সঙ্গে কথা বলতে এসেছি, বক্তব্য দিতে এসেছি, তাই তোমাদেরও মতামত একটু জানতে চাই ভাই। ঠিক আছে, ভিডিওটা দেখো বলি।
আরে রাগ করছেন কেন? আমার কোনো সিপিএম মানে না। আরে রাগ করছেন কেন অনুব্রত? সিপিএম কোনদিন মানেনি আপনার? আপনি ফালতু কথা বলছেন। এর পরের দিন থেকে আপনার চ্যানেলে আপনাকে কোনো বাইক দিতে বলে শুনুন না, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছিলাম, প্লিজ একটু মন দিয়ে শুনুন, যেটা জিজ্ঞাসা করছি একটু মন দিয়ে শুনুন। বলছি এই যে আপনি পুলিশকে এত গালমন্দ করলেন রাত্রিবেলা, তারপরে আপনার হাজতবাস নিশ্চিত ছিল, তারপরে আপনি হাজতবাস না করে উল্টে জামিন নিয়ে বাইরে থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আপনার সুখে দুঃখে পাশে কেউ কোনোদিন দাঁড়িয়েছে? তখন তো ঋতব্রত ছিলেন না। তা আজকে সেই মমতার হাত ছাড়লেন কেন? আরো বেশি বড় হাজতবাসের ভয় আছে নাকি? আপনাকে বলতে আমি রাজি নয়। তার মানে ভয় আছে? আপনার ব্যক্তিত্ব হচ্ছে আমার ব্যক্তিত্বের দাম। তার মানে ভয় আছে? আপনি না বললেন আমার হয়ে গেল। আপনার কি আরেকবার তিহার যাওয়ার ভয় করে? আমার আপনাকে বললাম কোনো কথা বলতে রাজি না। আপনার 2 পয়সার লোক। আপনার কি রাত্রিবেলা মনে হয় দুঃস্বপ্ন দেখেন ঘুমের মধ্যে আবার তিহার নিয়ে যাচ্ছে? বলছি সত্যি করে ল্যাংচা খাওয়ার কথা মনে পড়ে? যে চ্যানেলে রোজগার করে খাচ্ছেন, হ্যাঁ, সেই চ্যানেলটা হিতাকার। সেই চ্যানেলে হিতাকাঙ্ক্ষী নিয়ে আছে, ছেড়ে দিন। ওটা আমার 2 পয়সা রোজগার করছেন তার হিতাকার। ওটা আমার পেশার জায়গা। আর আমি 2 পয়সা রোজগার করে ইডি নিয়ে যাই, আমাকে ইডি যায়নি, আপনাকে নিয়ে গেছে। বলছি শুনুন না অনুব্রত বাবু, আপনাকে যেটা জিজ্ঞাসা করছিলাম, সাইগর হোসেনের এত টাকা কোত্থেকে হলো? আপনার টাকা? আপনারা অনেকে জানেন না, উনি সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। মমতাজি বলছে কানে ভাই অক্সিজেন কম যায়, ভাই কানে। ভাবতে হচ্ছে মমতাজি বলছে কানে, অনুব্রত মন্ডলে ভাই কানে অক্সিজেন কম যায়। মানে মমতা ব্যানার্জি আমার একজন নেত্রী ছিল, তার তো নেতা এরকমই হবে। এইটা কি আলাদা ব্যতিক্রম কিছু হতে পারে ভাই? তোমরা একটু জানিও ব্যতিক্রম সত্যি কিছু হতে পারে? এদের দেখলে মনে হয় একজন বাবা ফানি ক্যারেক্টার, এরা একজন মূর্তি, এদের পুজো করা উচিত। আমি দেখাই পরে আরেকজন আছে ভাই, এখানে শেষ কিছু না, আরো আছে, এর মদন আছে। তো দেখো মদন একটু দেখো, মদন কি বোঝে একটু শোনো। ওই একটা গ্যাং হয়েছে ঋতব্রত গ্যাং, এরা কারা? এরা সমাজের উচ্ছিষ্ট। আমি মদন মিত্র চ্যালেঞ্জ নিচ্ছি, যারা দাঁড় করাচ্ছেন ইনক্লুডিং ঋতব্রত, কোন মাকা লাল হ্যাঁ পদত্যাগ করে আমার সঙ্গে লড়বেন। ও লাভলি, একদম লাভলি লাভলি, ও লাভলি লাভলি। তাহলে এই মদন মিত্রকে কি বলবে? একবার কমেন্টে লিখবে নাকি? ওহ একবার লিখবে কমেন্টে, লিখো, লজ্জার কোনো ব্যাপার নেই, লিখো। এই শোনো না, তোমরা এবার কয়েকদিন পরে মদন মিত্র হয়ে বিজেপির জন্য ভোট চাইতে বেরোবে তো? আরে বেরোবে কিনা একটু কমেন্টে বলো। কয়েকদিন তোমাদের পালায়, তোমাদের এলাকায় দাঁড়াবে মদন মিত্র, মোদি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলবে কয়েকদিন, তোমাদের পাড়াতে দাঁড়াবে। মানে এরা আবার কিন্তু ঘুরপথে ঢুকছে। আগে ডাইরেক্ট তো বিজেপিতে জয়েন হবে না, তাই জন্য ঋতব্রতর কাজ আছে। এবার ঋতব্রত থেকে মানে এক ধাপ করে এগোচ্ছে। মমতা ব্যানার্জি থেকে ঋতব্রত থেকে শুভেন্দু থেকে মোদি। ওয়াও দারুণ, এদের আইডিয়া একদম পাক্কা। হতে পারে এরা মাথা খোলা, দেখলে মনে হয় যে কমেডিয়ান চরিত্র, কিন্তু রাজনীতিতে তো অনেকদিন আছে, রাজনীতিতে তো অনেকদিন ধরেই করে, তাই কোথা থেকে কিভাবে ফাঁক ফকর দিয়ে বেরোতে হয় এরা খুব ভালো করে জানে। এই কয়েকদিন আগে বলেছিল না বালিশ চাটা, আর দেখাচ্ছি, এখানে শেষ করলে হবে না, আর কি দেখো আরেকটা বক্তব্য দেখো। এই বক্তব্যটা তোমরা শোনো, তোমরা দেখো, চিন্তা করো একটা বক্তব্য শুনে। ঘটনার পর আপনি বলেছিলেন ঋতব্রতই বড় ধর্ষক, কিছুদিন আগেই বলেছিলেন। তারপরে ঋতব্রত বড় দর্শক, আপনি বলেছিলেন। দর্শক আর মানে কি? মানে আপনি বলেছিলেন বারুইপুর ঘটনার পর। যদি আপনার কথা মনেই হয়, এই ধর্ষণ মানে এই যে এই বাড়িটায় যে রং করছে মিস্ত্রিটা, ও কিন্তু ধর্ষণ করছে। যে মাথা দেওয়ালে ঠুকছে, খসছে, দর্শক অনেক রকমের হয়। তবে আমি জানি না আমি কি জন্য বলেছিলাম বা কি বলে, তবে আমার মনে হয় ওটা কুণাল বলেছিল। যাই হোক, যদিও বলেও থাকি, ধর্ষক হলে তার ডাকে এতগুলো লোক আসতে পারে। ভাবো রাজনৈতিক পার্সন যে সবাই খারাপ হয় আমি এটা বলবো না, কিন্তু রাজনৈতিক পার্সনদের থেকে নোংরা আর কিছু আমার মনে হয় না হতে পারে। সত্যি কথা, রাজনীতি যারা করে তাদের থেকে নোংরা সবাইকে বলছি না আমি, এবার বাবা সবাইকে বলবো না। এবার এই রাজনীতিবিদ তো অনেকেই আছে আমাদের, যারা আইডিওলজি, যারা আমাদের দেশের জন্য লড়েছিল, যারা মির্জাফর না, যারা আমাদের দেশের জন্য লড়েছিল, যারা এইরকম মানে কি বলবো ভাই, তৃণমূলে ছিলিস এতদিন, তৃণমূলের সুখটা খারাপ লাগছে আমার, জানো তো সত্যি কথা বলতে, এতদিন তৃণমূলে ছিলিস, তৃণমূলের সুখটা ভোগ করেছিস, এখন আর দুঃখটা ভোগ করতে কষ্ট হচ্ছে। এই সব মদন মিত্র মতন লোকগুলো যারা এতদিন যদি এই সরকার 4 তারিখে যদি চেঞ্জ না করলো, কারা করলো? আমরা, তোমরা, মানে আমরা সবাই চেঞ্জ করেছি। এখন এরা সেই জায়গায় এসে আবার আগেও সুখে ছিল, পরেও সুখ করবে। আর বোকা হবে কারা? এই তোমরা, আমরা।
এই চাইতে যাবে তো মদন মিত্রের জন্য ভোট তোমাদের এলাকায়? বলবে আমি জানি যে বলছি পিসিমা জেঠিমা মদন মিত্র ভোটে দাঁড়িয়েছে আমাদের এলাকায়। আরে এমপি গো, এমএলএ গো, মদন মিত্র হিরো। আশেপাশে সব হিরোইনরা জড়িয়ে ধরে থাকে, আশেপাশে হিরোইনরা সব চারদিকে ঘিরে থাকে। বলবে তো? আরে বলো অসুবিধার কিছু নেই। তোমরা কদিন পরে মদন মিত্র হয়ে ভোট চাইতে বেরিয়ে যেও, একটু বিবেককে জিজ্ঞেস করে বেরিও, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। এই মদন মিত্র চাকরি দুর্নীতি, এই মদন মিত্র কত লোকের পৌরসভা দুর্নীতি, মানে এক দুর্নীতিতে ভরা। যে ইডির চিঠি চলে আসলো বাড়িতে, বউ ছেলে মেয়ের কাছে টুক করে ঋতব্রতর ওই বন্ধু সঞ্জীবন নাকি ওনার বাড়িতে চলে গেছে। কে বলছে না সঞ্জীবন আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। কি কথা? আরে বুঝতে পারছো আমি তোমাদের বাড়িতে এসে গেছি, দৌড়ে এসেছি, একা তোমার বাড়িতে ছুটে এসেছি, কিছুর জন্য এসেছি নিশ্চয় বুঝতে পারছো। আমি একটু তোমাদের দলে জয়েন করতে চাই। এই নেবে গো আমায় দলে তোমাদের, টুক করে আবার সেটিং এ ঢুকে গেলো দলে। এইবার তারপরে কি হলো একটু দেখাই, সেটা দেখো তোমরা। আমি তো অনুব্রত মন্ডলকে R9 মনে করি, R9, R7 নয়, R9। পেনাল্টি বক্সে R9 এর থেকে ভয়ঙ্কর কোন প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। অনুব্রত মন্ডল আমার কাছে মেসিও নন, রোনাল্ডো নন, উনি আমার কাছে অরিজিনাল রোনাল্ডো, R9। হ্যাঁ না, মদন না এমবাপে কেন? মদন না দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে রয়েছেন। এ হচ্ছে অনুব্রত মন্ডল যদি R9 হন, মদন দা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। তোমরা কি অনুব্রত মন্ডলকে চিনতে পারছো? এই অনুব্রত মন্ডল কয়েকদিন আগে একজন ভদ্রলোক পুলিশ অফিসারকে ফোন করে তার মা বোনকে নিয়ে নোংরা কুরুচিকর ভাষায় গালাগালি বা আক্রমণ করেছিল। এই তোমরা ভুলে গেছো? আমি জানি যে তোমরা এই বিষয়টা তো বলতে পারো না, কিন্তু তোমরা বলোনি সেটা আমি জানি। আজকে এই অনুব্রত মন্ডল এখন R9 হয়ে গেছে, মদন দা রোনাল্ডিনো হয়ে গেছে। ভাবতে পারছো? এরা ঋতব্রত তৃণমূল, এরপরে হবে এরা শুভেন্দু বিজেপি হবে কয়েকদিন পরে। তোমরা ওয়েট করো। তোমরা ভাবছো না দাদা ওটা হবে না, আর ওটা হবে না, অনেক কিছু তো ভেবেছিলাম হবে না, হচ্ছে তো সবটাই। ভোটের আগে লড়াই করলো কারা? ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, সাধারণ মানুষ যারা নিজের জীবনকে বাজি রেখে বিজেপির হয়ে লড়েছে, বিজেপির হয়ে প্রাণ দান দিয়েছে, প্রাণ চলে গেছে প্রচুর লোকের। কত মারা ছেলেদের হারিয়েছে, কত ছেলেরা মা মেয়েদের হারিয়েছে শুধুমাত্র পার্টিকে সাপোর্ট করার জন্য। আর কিভাবে আরো এই সমস্ত লোকরাই সেই সব বিজেপি কর্মীকে তাদের গুন্ডা পান্ডি চ্যান্ডা পান্ডি চাড্ডা ফাড্ডা দিয়ে মারিয়েছে। আর আজকে তারাই সেই দলে এসে বাটন খাবে, আর আমরা দেখবো। দেখাটাই আমাদের ভাবার দরকার হয়, এগুলো তোমাদেরও ভাবার দরকার। হাসো, মজা নাও। আর কি আমি দেখাই আর একটা দিন দেখাই আরেকজনকে, তো কিন্তু আমার একে না দেখানো তো হবেই না বাবা, একে দেখাতেই হবে। এটা একটু দেখাতো, তোমরা দেখো চিনতে পারবে না এই মহিলাকে, মানে গিরগিটি ওই মহিলাকে দেখে ভয় পেয়ে যাবে। রিয়েলি বলছি, দেখ কোনো দরকার নেই। আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টি, সবাই সাপোর্টার মোদীজির, অমিতজি এবং শুভেন্দুদা। আমরা জানি ভালো কাজ হবে, আর কিছু চাই না, আর কিছু চাই না তার বাইরে। ওরে পাল্টিবাজ, দিদি নাম্বার 1 থেকে বাদ পড়াতে রচনা ব্যানার্জির মাথার তার ছিঁড়ে গেছে। ওরা সবাই নাকি এখন ভারতীয় জনতা পার্টি, তাহলে আমরা কি? না মানে আমরা এত কষ্ট করে বিজেপিকে জিতালাম, আর ইন্ডা দিদিকে ভোট দিয়ে এখন বলছে আমরা নাকি ভারতীয় জনতা পার্টি। মানে সেই অভিনয় না, অভিনয় মাইরি আপনারা একদম সেরা। মানে এতদিন এই জনতা পার্টি কোথায় ছিল? দিদির চটি চেটে চেটে তো একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন। এখন দেখে দিদির চটিটার কিছু নেই, ওই এমনি বিজেপির গুণগান করতে শুরু করে দিয়েছে, তাই না? আপনাদেরও বরিহারি, লজ্জা শরম কিচ্ছু নেই, তাই তো? ভাই এলো রচনা ব্যানার্জি, বাংলার চলচ্চিত্র জগতের একদম চকচকে ঝকঝকে একজন মুখ, যিনি হলো দিদি নম্বর 1-এর হোস্ট ছিলেন। তিনি এখন বলছে আমরা শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতাবাদী বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহর সঙ্গে আছে এবং পাশে আছে। ঠিক 4 তারিখের আগে কি বলেছিল বন্ধুরা? একটু দেখাইছে না? একটু দেখো, একটু প্লিজ তোমরা একটু দেখো। এতটা যখন দেখে ফেলেছো, এইটা একটু দেখো রিকোয়েস্ট। মনে রাখবেন, দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিয়ে চলে যাবে না। সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? গিরগিটি আছে না, ও ভয় পেয়ে যাবে। ভোটের আগে মমতা মা, ভোটের পরে আমি সেলিব্রিটি। মমতা ব্যানার্জি তুমি কে? তুমি? আমি না থাকলে তুমি জিততে পারতে? হুগলি জেলা হাতছাড়া হয়ে যেত। একদম রচনা ব্যানার্জি দাঁড়িয়েছে বলে সবাই ভেবেছে একদম রচনা ব্যানার্জি সিনেমায় ভালো অভিনয় করতে পারে, তারপরে বাস্তব লাইফেও তিনি ভালো একজন অভিনেত্রী।
কিন্তু মানুষ এটা বুঝতে পারেনি অভিনেত্রী হয়, সেটা বাস্তব হোক আর সিনেমাতেই হোক। বাস্তবে যে খুব সুন্দর অভিনয়টা করলেন হুগলি জেলার মানুষের সঙ্গে, হাস্যকর কিন্তু সত্য। মানুষ আপনাদেরকে যতই নাটক করেন, আমি জানি না মানুষ আপনাদের মেনে নেবে না বা নিতেও পারে। আবার অনেক অন্ধভক্ত আছে, ওই দুই দিন একটু জয় শ্রীরাম বলবে না, অন্ধভক্তরা আবার আপনাকে জড়িয়ে নেবে, গলা জড়িয়ে না। আমরা ভাই পারবো না, রিয়েলি আমরা পারবো না। কারণ আমরা না এই ভোটের আগে না অনেক কষ্ট করেছিলাম। খারাপ লাগবে আমাদের, একটু হলেও খারাপ লাগবে। আমি জানি যে আমার মতন শীত দাস এরকম প্রচুর মানুষ যারা আমার ভিডিও দেখে, তোমরা জানাবে তোমাদের মতামত, অবশ্যই তোমরা তোমার মূল্যবান মতামত কমেন্টে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও এই ভিডিওটা কেমন লাগলো। আজকে শেষ করছি, ভাই বন্ধুরা ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব।